হার্ট অ্যাটাক, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট ফেলিওর, এবং একটা আমাদের কমন ভাষ্যে হার্ট ব্লক। এই টার্মিনোলজিগুলো আমরা সবার মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ করে থাকি। এগুলোর মধ্যে কিছু সাটেল ডিফারেন্স আছে। এটা একটা প্রিভ্যালেন্ট কন্ডিশন এবং যেটা জীবন সংশয়ের কারণ হতে পারে। এবং হার্টের ক্ষেত্রে যেটা আমরা প্রত্যেককে বলার চেষ্টা করি যে টাইম ইজ মাসেল। যেটা আমি বলছিলাম যে হার্টের তিনটে ফাংশন, যে একটা হার্টের তিনটে কম্পোনেন্ট যেটা আমাদের ফাংশনিং এর জন্য দরকার। একটা হার্টের ইলেকট্রিসিটি, একটা হার্টের নিজের পাম্পিং, এবং হার্টের পাম্পিং মেনটেন করার জন্য হার্টের নিজের রক্ত প্রবাহ ঠিক থাকা। তাহলে সেই ব্যথাটা হচ্ছে এবং সেটা রেস্টিং অবস্থাতেও থেকে যাচ্ছে। সঙ্গে যেটা আরো কমন সিমটম যে অ্যাসোসিয়েটেড, যে প্রফিউজ সোয়েটিং, মানে প্রচন্ড ঘাম দেওয়া, হুইচ ইজ আ ভেরি সিগনিফিকেন্ট পয়েন্ট, যে হ্যাঁ সাথে প্রচন্ড ঘাম দিচ্ছে, অস্বস্তি হচ্ছে। আর দ্বিতীয় সিমটম হচ্ছে শ্বাসকষ্ট হওয়া। এই যে মুহূর্তে হার্ট অ্যাটাক হয় তার মেজর সিমটম আমরা প্রত্যেকেই জানি, যে বুকে ব্যথা। আরো স্পেসিফাই করে বলতে হলে সেন্ট্রাল চেস্ট পেন, যে রেডিয়েশন অফ দ্য চেস্ট পেন, সেটা বাদিকে চোয়ালের দিকে হতে পারে, সেটা বাদিকের হাতের মিডিয়াল মানে ভেতরের সাইডে হতে পারে, বুকের যে কোনো দিকেও হতে পারে। তো এই হচ্ছে চেস্ট পেন। ডায়াবেটিস পেশেন্ট যাদের সুগার আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডমিনেন্ট সিমটম ব্যথা নাও হতে পারে। গতি আছে, সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। আচ্ছা। তাহলে এই কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে একটা আলটিমেট সিমটম যে পেশেন্টের হার্টটা বন্ধ হয়ে গেছে। এবার তার পেছনে অনেক রকম কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে হার্ট অ্যাটাক হওয়া। নমস্কার, স্বাগতম আপনাদের প্রিয় হেলথ শো বাংলা হেলথ উইথ আইকিউর থেকে। এই প্ল্যাটফর্মে আমরা সহজ ভাষায় কথা বলবো স্বাস্থ্য সচেতনতা এবং প্রতিরোধের বিষয়ে, আপনার নিজের ভাষায়, আপনার উপকারের জন্য। আমাদের লক্ষ্য একটাই, প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য সংক্রান্ত সঠিক জ্ঞান পৌঁছে দেওয়া, যাতে সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আজকের প্রথম পর্বে আমরা আলোচনা করব এমন এক রোগ নিয়ে যা এখন প্রায় প্রতিটি পরিবারই আতঙ্ক তৈরি করেছে, হার্ট অ্যাটাক বা হৃদরোগ। ভারতবর্ষ এখন পৃথিবীর মধ্যে হার্ট ডিজিজ ক্যাপিটাল হয়ে উঠেছে। অল্প বয়সে ব্যস্ত জীবনে সুস্থ মানুষের মধ্যেও হঠাৎ হার্ট অ্যাটাক ঘটনা যেন বেড়েই চলেছে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন একজন বিশিষ্ট অভিজ্ঞ শ্রদ্ধেয় হৃদরোগ বিশেষজ্ঞ, কলকাতা আর.এন. টগরের হাসপাতালের খ্যাতনামা কার্ডিওলজিস্ট ডক্টর রণব্রত সেন। তিনি শুধু একজন চিকিৎসকই নন, বরং বহু মানুষকে জীবনের সংকটময় মুহূর্তের আশার আলো দেখানোর এক পথপ্রদর্শক। চলুন প্রথমেই ওর কাছ থেকে শুনে নিই ওনার পরিচয়, যাত্রাপথ এবং হৃদরোগ চিকিৎসা নিয়ে ওর অভিজ্ঞতার কিছু কথা। তারপর আজকের আলোচনায় আমরা জানবো হার্ট অ্যাটাকের প্রাথমিক ধারণা কি, এই হার্ট অ্যাটাক এর লক্ষণ কি, আমরা কিভাবে আগে থেকেই বুঝতে পারি আমাদের ঝুঁকি রয়েছে কিনা, আর সময় মতো চিকিৎসা না হলে ঠিক কি ধরনের জটিলতা হতে পারে। চলুন শুরু করা যাক আজকের প্রথম পর্ব, হৃদয়ের যত্নে। নমস্কার, ওয়েলকাম টু বাংলা হেলথ উইথ আইকিউর। আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর রণব্রত সেন, এমিনেন্ট কার্ডিওলজিস্ট, যিনি আর.এন. ট্যাগর হসপিটালের সাথে যুক্ত। অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আপনি আজকে ট্রাভেলে রয়েছেন এবং তার মধ্যে আপনি সময় বার করতে পেরেছেন আমাদের অডিয়েন্সের জন্যে। তো আজকের আমাদের টপিক হলো কার্ডিওলজি, এবং আজকের আমাদের ফার্স্ট সেশনটা কভার করব, এবং আমরা জানি কার্ডিওলজি ইজ এ ভাস্ট সাবজেক্ট, এবং এটা আমরা নেক্সট 2-3টে এপিসোডে এটা পুরো জিনিসটা কভার করব। সো ডক্টর সেন, অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যাপারে যদি কিছু দর্শকদের জানান। নমস্কার, আমি ডক্টর রণব্রত সেন, এখন কার্ডিওলজি কনসালটেন্ট ইন কলকাতা আর.এন. ট্যাগর। এছাড়াও আমার হোম টাউন কুচবিহার, সেখানে শুভম হসপিটালসের সাথে আমি জড়িত, সেখানে আমি আমার চেম্বার এবং ইকো ইন্টারভেনশন সবই করি। এছাড়াও মালদাতে যাওয়া হয়, এই আর কি। আর আমার এমবিবিএস সার্জিকর থেকে, তারপরে এমডি এনআরএস থেকে, সব মিলিয়ে চলছে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা প্রথমেই চলে যাই যে আমরা খুবই আজকাল বলতে নেই, কিন্তু এই হার্ট অ্যাটাক একটা ওয়ার্ড, এমন একটা ড্রেডেড ওয়ার্ড আমাদের জন্য, যেটা আমরা খুবই কমন এটা হয়েছে, যেটা শুনি আমাদের নিজেদের রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল বা সোশ্যাল সার্কেল, আমরা একটা জিনিসটা শুনি। তো এই হার্ট অ্যাটাক মানেটা কি, এটার ব্যাপারে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, তো হার্ট অ্যাটাক খুবই প্রিভ্যালেন্ট রোগের মধ্যে একটি, যেটা
লাইফ এন্ডেঞ্জার করে বা এমার্জেন্সির মধ্যে পড়ে। এবার হার্ট অ্যাটাক নিয়ে আমাদের বিভিন্ন ধারণা আছে। আমরা অনেক কম বয়সী লোকজনের মধ্যে এখন হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি দেখতে পাচ্ছি। সেই জন্য কিছু কনসার্নও চারিদিকে মানে লোকের মধ্যে সচেতনতা শুরু হয়েছে। এমনিতেই এশিয়ান পপুলেশন ১ দশক আগে অন্য যেকোনো মানে আউটসাইড এশিয়ান পপুলেশনের থেকে এই হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি থাকে এবং আমাদের পরিবর্তিত লাইফস্টাইল বা অন্যান্য মডিফায়েবল রিজনের জন্য সেইটা এখনো প্রিভ্যালেন্ট আরো অনেক বেশি বেড়ে গেছে। তো গ্রসলি যদি বলতে হয় যে হার্টের মেইনলি ৩ টে জিনিস খুব মানে গোদাভাবে সহজভাবে সবাইকে বলার জন্য। সেটা হচ্ছে যে প্রথম কথা হার্টের কাজ হচ্ছে হার্টকে পাম্প করে রক্ত পাঠাতে হবে। তো যেইটা হার্টের মাসল তার জন্য প্রাইমারিলি রেসপন্সিবল। সেকেন্ড হচ্ছে যে হার্টের একটা ইলেকট্রিসিটি আছে যে আমরা নিজেরাই হার্টের বিটটা বুঝতে পারি, বডির অন্য কোনো অর্গানে সেটা নেই। তো সেই জন্য হার্টের একটা নিজের ইলেকট্রিসিটি আছে যেটা হার্ট নিজে উৎপন্ন করতে পারে। আরেকটা হচ্ছে হার্টে যেমন পাম্প করে রক্ত সারা শরীরে পাঠাচ্ছে, তেমনি হার্টে নিজের কাজ করার জন্য একটু ঠিকঠাক রক্ত সঞ্চালনের দরকার হয়। এই রক্ত সঞ্চালন যে নালীর মাধ্যমে হার্টের কাছে পৌঁছায় তাকে বলে করোনারি আর্টারি, মানে হার্টের নিজের গায়ের রক্তবাহ। এবার সেখানে যদি কোনো কারণে ব্লক তৈরি হয় এবং সেই ব্লকটা যদি হঠাৎ করে তৈরি হয়, তাহলে সেটা আমরা তার যে সিমটম আমাদের কাছে প্রেজেন্ট করে সেইটাকে আমরা এক কথায় হার্ট অ্যাটাক হিসেবে বলি। তো আমি যদি একজন খুবই সাধারণ মানুষ হিসেবে কিভাবে বুঝবো যে আমার হার্ট অ্যাটাক হওয়ার একটা ঝুঁকি রয়েছে, there is a possibility বা রিস্ক রয়েছে? হ্যাঁ, তো হার্ট অ্যাটাকের ক্ষেত্রে পসিবিলিটি বলতে প্রথম কথা হচ্ছে একটা হচ্ছে ঝুঁকি থাকা, আরেকটা হচ্ছে হার্ট অ্যাটাক হওয়া। দুটো আলাদা সেগমেন্ট। তো ঝুঁকি থাকা বলতে আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরস অফ হার্ট অ্যাটাক অর করোনারি আর্টারি ডিজিজ। মানে হার্ট অ্যাটাক হলো ইজ আ এক্সট্রিম, যে করোনারি আর্টারির যা রোগ আছে সেইটা মানে এমার্জেন্সি বেসিসে 100% বন্ধ হয়ে গেলে তখন হার্ট অ্যাটাকটা হচ্ছে। কিন্তু ইট ইজ আ প্রসেস, যে অল্প ব্লক থাকা, তারপর সেই ব্লক বেড়ে যাওয়া, তারপরে কখনো এই অ্যাকিউট পরিবর্তন আসে যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো। কিন্তু এই যেটাই হোক না কেন, এই করোনারি আর্টারি ডিজিজের কিছু রিস্ক ফ্যাক্টরস আছে। তো প্রেজেন্স অফ দিস রিস্ক ফ্যাক্টরস মানে এই রিস্ক ফ্যাক্টর গুলোর যদি আমাদের মধ্যে কারোর মধ্যে থাকে, তাহলে তার সেই বেসিসে তার একটা রিস্ক স্ট্র্যাটিফিকেশন হয় যে তার এই ঝুঁকিটা কতটা। তার মধ্যে মেজর যে আমাদের অনেক রিস্ক ফ্যাক্টরসই আছে, তার মধ্যে মেজর যেগুলো তার মধ্যে খুব অন্যতম হচ্ছে স্মোকিং, যেটা খুব প্রিভ্যালেন্ট। সেটা বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ স্মোকিং। আমরা স্মোকিং এর ক্ষেত্রে সবসময় অ্যাক্টিভ স্মোকিং নিয়ে কথা বলি, বাট অ্যাক্টিভ স্মোকিং এর সাথে সাথে প্যাসিভ স্মোকিংটাও একই রকম ঝুঁকিপূর্ণ, একই রকম ইম্পর্টেন্ট। এই কনসার্নটা আমাদের সচেতনতাটা সবার মধ্যে আসা। দ্বিতীয়ত কোলেস্টেরল, মেদের পরিমাণ, সেটা মানে রক্তে কোলেস্টেরলের পরিমাণ হোক কি শরীরে মেদের পরিমাণ হোক। তো এই কোলেস্টেরলের ভালো কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল অনেক কিছু আছে যেটা নিয়ে আমরা পরবর্তীতে হয়তো ডিসকাস করব। কিন্তু আলটিমেটলি যে হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাকের এই যে হার্টের মধ্যে যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল হঠাৎ করে হলো, আলটিমেটলি সেই জিনিসটা হচ্ছে থকথকে একটা পদার্থ যেটা মূলত কোলেস্টেরল দিয়ে তৈরি। তো সেই জন্য স্বভাবতই কোলেস্টেরল একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। এ বাদ দিয়ে আমরা যেগুলো জানি, যেমন ডায়াবেটিস, প্রেজেন্স অফ সুগার, তো এই মধুমেহ রোগ যেটা বাংলায় বলে আর কি। তো সেই ডায়াবেটিসের প্রেজেন্স ইজ আ রিস্ক ফ্যাক্টর অ্যালং উইথ হাইপারটেনশন, উচ্চ রক্তচাপের যে সমস্যা। এছাড়া ওবিসিটি বা স্থূলতা, এবং অবশ্যই জেনেটিক ফ্যাক্টর, যেমন ফ্যামিলিতে যদি কারো ইয়ং হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে এই রিস্ক ফ্যাক্টরটা আরো বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। একজন মানুষের যে হার্ট অ্যাটাকের কি সিমটম হতে পারে, সেটার কি লক্ষণ হতে পারে? তাহলে এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টরস। এবার এই রিস্ক ফ্যাক্টরস গুলোর জন্য পেশেন্টের মানে এরকম অনেকই পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে এই ঝুঁকিগুলো থাকতে পারে, তাদের ক্ষেত্রে এই করোনারি ডিজিজ প্রসেস চলতে পারে। কিন্তু হার্ট অ্যাটাক ইজ আ অ্যাকিউট ইভেন্ট, যেটা মানে হঠাৎ করে হয়েছে। হয়তো ডিজিজ প্রসেস অনেকদিন ধরে চলছে, পেশেন্ট তার আগে সিমটোম্যাটিক থাকতেও পারেন, নাও থাকতে পারেন, ইউজুয়ালি থাকেন। এবং এই যে মুহূর্তে হার্ট অ্যাটাক হয় তার মেজর সিমটম আমরা প্রত্যেকেই জানি যে বুকে ব্যথা, আরো স্পেসিফাই করে বলতে হলে সেন্ট্রাল চেস্ট পেন। আমাদের একটা ধারণা থাকে যে বাদিকটা ব্যথা হলেই সেটা মানে হার্টের ব্যথা বা হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু মানে বাদিকে ব্যথা তো অবশ্যই হতে পারে, তবে টিপিক্যালি হার্ট অ্যাটাকের ব্যথা ইজ সেন্ট্রাল চেস্ট পেন, এটা এক নম্বর, যেটা মাঝখানের দিকে হয়। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, এবং মানে দিস ইজ আ স্পেসিফিক টার্মিনোলজি, যে কম্প্রেসিভ চেস্ট পেন, মানে যদি পেশেন্টকে দেখাতে বলা হয় যে আপনার কিরকম লাগছে, কিরকম ব্যথা হচ্ছে,
ইনভেরিয়েবলি পেশেন্ট এরকম হাত মুঠো করে দেখা যায় আমার এরকম ব্যথা হচ্ছে, এই জায়গাটা এরকম ব্যথা হচ্ছে। দিস ইজ আ ভেরি ক্রিটিক্যাল সিমটম, যেটা পেশেন্ট আমাদের বলে যে হ্যাঁ এটা হার্ট অ্যাটাকের হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি কোনো পেশেন্ট এভাবে দেখায়। তাহলে এই যে স্পেসিফিক কম্প্রেসিভ সেন্ট্রাল চেস্ট পেন, সেইটা একটা হার্ট অ্যাটাকের সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং এই যে ব্যথাটা সেটা লোকালাইজড কি কোনো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি, যেটা পেশেন্ট অবশ্যই বলতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই, যে রেডিয়েশন অফ দ্য চেস্ট পেন। সেটা বাদিকে চোয়ালের দিকে হতে পারে, সেটা বাদিকের হাতের মিডিয়াল মানে ভেতরের সাইডে হতে পারে, বুকের যে কোনো দিকেও হতে পারে। তো এই হচ্ছে চেস্ট পেন বা বুকে ব্যথা, এটা হচ্ছে অন্যতম বড় সিমটম। দ্বিতীয় প্রধান সিমটম হচ্ছে শ্বাসকষ্ট, হঠাৎ করে শ্বাসকষ্টের প্রবণতা হওয়া। যেহেতু আমরা অ্যাকিউট ইভেন্ট নিয়ে আপাতত কথা বলছি, মানে এই যে আমরা যেটা আমি আগে বললাম যে করোনারি আর্টারি ডিজিজ, মানে হার্টের যে রক্তবাহী রক্ত চলাচল করছে তার রোগ। এবার সেই রোগটা সেই রোগটা দীর্ঘমেয়াদী হিসেবে হতে পারে, অল্প অল্প করে ব্লক হয়, সেটা হচ্ছে ক্রনিক করোনারি সিনড্রোম। তো সেই ক্রনিক করোনারি সিনড্রোমের আগে নাম ছিল স্টেবল অ্যাঞ্জাইনা, যেটা আমরা অনেকে হয়তো শুনেও থাকি। তো স্টেবল অ্যাঞ্জাইনা মানে তার বুকে ব্যথা হয়, কিন্তু সেই বুকে ব্যথাটা হাঁটাচলা করলে হয়। সে যদি রেস্ট নেয়, দাঁড়িয়ে যায়, তাহলে সেই তার ব্যথাটা কমে আসে। এইটা হচ্ছে আমাদের এই ক্রনিক করোনারি সিনড্রোমের মেইন সিমটম। এবার এই ব্যথা যদি রেস্টেও হয়, যে হঠাৎ করে বুকে ব্যথা হয়েছে, যে বর্ণনাগুলো আমি অলরেডি বললাম, সেরকম ধরনের আরো কিছু এর মধ্যে পয়েন্ট আছে, আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি আপাতত, যেটুকু না বললে নয়। তাহলে সেই ব্যথাটা হচ্ছে এবং সেটা রেস্টিং অবস্থাতেও থেকে যাচ্ছে। সঙ্গে যেটা আরো কমন সিমটম যে অ্যাসোসিয়েটেড, যে প্রফিউজ সোয়েটিং, মানে প্রচন্ড ঘাম দেওয়া, which is a very significant পয়েন্ট, যে হ্যাঁ সাথে প্রচন্ড ঘাম দিচ্ছে, অস্বস্তি হচ্ছে। আর দ্বিতীয় সিমটম হচ্ছে শ্বাসকষ্ট হওয়া। এই বুকে ব্যথার মতো করেই শ্বাসকষ্ট ক্রনিক করোনারি সিনড্রোমের ক্ষেত্রেও এক্সারশনাল হয়, মানে কাজকর্ম করলে হয়। এবং সেই এক্সারশনের কতটা এক্সারশন করলে হচ্ছে সেই নিয়ে আমরা একটা মানে মাত্রা তার ঠিক করা, গ্রেড বা মাত্রা ঠিক করার চেষ্টা করি, যে একতলা সিঁড়ি উঠলে হচ্ছে কি দুতলা সিঁড়ি উঠলে হচ্ছে, 10 পা ফেললে হচ্ছে কি হাফ কিলোমিটার হাঁটলে হচ্ছে। এইটা হচ্ছে ক্রনিক করোনারি সিনড্রোমের মধ্যে পড়ে। কিন্তু এই শ্বাসকষ্ট হঠাৎ করে মানে বসে থাকা অবস্থায় হচ্ছে, সঙ্গে বুকে ব্যথা হচ্ছে, ঘাম হচ্ছে, তাহলে আমরা কনসার্ন থাকি যে এটা হার্ট অ্যাটাকের জন্য হলো কিনা। আরেকটা ইম্পর্টেন্ট কথা হয়তো এর সঙ্গে বলে রাখা উচিত, যে ডায়াবেটিস পেশেন্ট যাদের সুগার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডমিনেন্ট সিমটম ব্যথা নাও হতে পারে। আচ্ছা, ওকে। সেটাও আমাদেরকে মাথায় রাখতে, তখন কিন্তু অন্যান্য সিমটম হতে পারে। সিমটমগুলো হতে পারে। ঘাম দেওয়া বা শ্বাসকষ্ট হওয়া, সেই জন্য এই কনসার্নটা আমাদের, যেহেতু সুগার পেশেন্টের পরিমাণ এখন মানে ঘরে ঘরেই কেউ না কেউ সুগারের পেশেন্ট আছে, তো সেই স্পেসিফিক পপুলেশনকে অ্যাড্রেস করাটা আমাদের প্রয়োজনীয়তা। যদি হঠাৎ করে হার্ট অ্যাটাক হচ্ছে, তখন রোগীকে বা রোগীর পরিবারকে কিভাবে সেটাকে ম্যানেজ করা যেতে পারে? আমরা জানি যে গোল্ডেন আওয়ার সম্বন্ধে অনেকেই জানেন বা শুনেছেন, যে পেশেন্ট কিভাবে তারা সেই সময় কি করণীয়, পেশেন্ট বা পেশেন্টের পরিবারের বা ফ্রেন্ড সার্কেল যেখানে পেশেন্ট থাকুন, তাদের আশেপাশে যারা রয়েছেন তাদের কি করা উচিত? হ্যাঁ, মানে প্রথম কথা কি করা উচিতের থেকেও বড় কথা, ইম্পর্টেন্স অফ দ্য সিচুয়েশন বোঝাটাই প্রথম কর্তব্য। যে হার্ট অ্যাটাক একটা প্রিভ্যালেন্ট কন্ডিশন, এবং যেটা জীবন সংশয়ের কারণ হতে পারে। এবং হার্টের ক্ষেত্রে যেটা আমরা প্রত্যেককে বলার চেষ্টা করি, যে টাইম ইজ মাসেল, মানে প্রতি সময়ের সাথে হার্টের মাসেলের ক্ষয়। এই যে রক্ত চলাচল বন্ধ হয়েছে হার্ট অ্যাটাকের জন্য 100% ব্লক হলে, এই আর্টারিটা যে জায়গায় রক্ত প্রবাহ চালাচ্ছিল সেইখানকার মাসেল রক্ত পাচ্ছে না। তো এই হার্টের মধ্যে দীর্ঘক্ষণ অক্সিজেন ছাড়া থাকতে পারে না, এবং তার ড্যামেজ শুরু হয়। সেই ড্যামেজ মোটামুটি ভাবে 12 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়। তার প্রিডিসপোজিং কন্ডিশন, আরো আর্টারির অবস্থা বা অন্যান্য রোগের প্রেজেন্স, যেমন পেশেন্ট স্মোকার ছিল কিনা, তার সিওপিডি আছে কিনা, তার কিডনির সমস্যা আছে কিনা, এইগুলোর উপরে ভিত্তি করে এই 12 ঘন্টার হেরফের হতে পারে। কারো ক্ষেত্রে এই ইরিভার্সিবল চেঞ্জ আরো আগে হয়ে যেতে পারে, কারো ক্ষেত্রে এটা করতে 12 ঘন্টার জায়গায় 14 ঘন্টা 16 ঘন্টা টাইম পেতে পারে। কিন্তু সেটা বাদ দিয়ে মূলত হচ্ছে আমাদের এই টাইম ফ্রেম হচ্ছে 12 ঘন্টা। এই হার্ট অ্যাটাকের মধ্যে যদি আমরা 12 ঘন্টার মধ্যে এই যে আর্টারিটা বন্ধ হয়েছে সেটা যদি খুলে দিতে পারি, মানে রক্ত প্রবাহ নতুন করে এস্টাবলিশ করতে পারি, তাহলে যে হার্টের ড্যামেজটা আমরা মিনিমাইজ করতে পারি। প্রেফারেবলি উইদিন 4 আওয়ার্স, 4 ঘন্টার মধ্যে হলে সেটা সম্পূর্ণভাবে সম্ভব। 4 থেকে 12 ঘন্টার মধ্যেও সেটা অনেকটাই উপকারী। তারপরে 12 ঘন্টার পর থেকে এই আমাদের সুবিধা অসুবিধা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলোকে ক্যালকুলেট করে একটা জায়গায় আসতে হয়। তো সেই জন্য পেশেন্ট পার্টি বা পেশেন্ট রিলেটিভ বা আমাদের নিজেদের বাড়ির লোক, সবার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে এইটাকে ইগনোর না করা, এই সিমটম গুলোকে ইগনোর না করা।
ট্রিটমেন্টগতভাবে কিছু করার থেকেও ডায়াগনোসিসগতভাবে কন্ট্রিবিউশন করার জায়গাটা অনেক বেশি। যে বুকে ব্যথা হলে তার এই রিস্ক ফ্যাক্টর গুলো যদি থাকে, সেইখানে আমরা যেন কনসার্ন হই। আর যদি কিছু না হয়, আমরা একজন ডাক্তারের পরামর্শ নিই বা বাড়িতে ডেকে কাউকে একটা ইসিজি করাই। এইটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা খুব বড় কনসার্ন, আমরা পেশেন্টের দিক থেকেও দেখতে পারি, আমরা পরিবার পরিজনের মধ্যে এই ধারণাটা দেখতে পারি যে বুকে ব্যথা হলে একটা প্রবণতা যেটা গ্যাসের ব্যথা হিসেবে নিয়ে নেওয়া। এবং এই এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট বা এপিগ্যাস্ট্রিক চেস্ট পেন বা খানিক কিছু ক্ষেত্রে সেন্ট্রাল চেস্ট পেন মানে গ্যাসের জন্য এবং হার্টের জন্য অনেকটা মিমিকার। এবং আমরা অনেক ক্ষেত্রেই একটা বড় জিনিস নিজেরাও ভাবতে চাই না, ভাবতে পারি না। এবং অনেকটা প্রাথমিক যে সময়টা আমরা হয়তো মানে আমাদের হসপিটাল সব জায়গায় তো আমরা টায়ার 1 সিটির জন্য কথা বলছি না, যে সেখানে নিকটবর্তী হসপিটালই হয়তো অনেকটা দূরে। তো সেই ক্ষেত্রে যদি ডায়াগনোসিস বা এই ব্যথা হওয়ার পরে আমাদের কনসার্নটা, যেটা আমাদের সহজলভ্য জিনিস, যেটা ইসিজি করে নিয়ে আমরা যদি সেটার প্রতি কনসার্ন হই, তাহলে এই প্রাথমিক যে সময়টা পেশেন্ট তুলনামূলক স্টেবল আছে এবং ডিজিজ প্রসেস শুরু হয়েছে, তখন যদি জিনিসটাকে অ্যাড্রেস করতে পারি বা ধরতে পারি, তাহলে এর উপকারিতা পাওয়ার প্রবণতাটাও খুব বেশি। ওকে, আচ্ছা, এটাকে আমাদের তাহলে মাথায় রাখতে হবে। এবং গ্যাসের ব্যথাকে থেকে হার্টের ব্যথার আলাদা করার রকম আলাদা করে বলা উচিত না যে একদম ভালোভাবে আলাদা করা যেতে পারে, এবং পেশেন্টের জন্য নয়। তবে কিছু ক্ষেত্রে আমরা মাথায় রাখতে পারি যে মুভমেন্টে যদি ব্যথা হয়, যে আমার একটা জায়গায় ব্যথা আছে কিন্তু আমার শরীরের মুভমেন্টের সাথে লম্বা শ্বাস নেওয়ার সাথে সাথে সেই ব্যথাটা চেঞ্জ হচ্ছে, তাহলে সেটা মোর লাইকলি মাসকুলোস্কেলিটাল পেন, যে উপরে কোনো মাসেলের পেন বা বোনের মানে হাড়ের পেন সেখান থেকে আসছে। খাবারের সাথে সম্পর্কিত যদি ব্যথা হয় বা পজিশন, মানে আমি শুয়ে পড়লে একরকম, বসে পড়লে একরকম ব্যথা চেঞ্জ হচ্ছে, তাহলে মোর লাইকলি এটা গ্যাস্ট্রাইটিস বা মানে পেটের সমস্যার জন্য যে বুকের ব্যথা বা গ্যাসের ব্যথা যেটা বলি সেটা। আমাদের চোয়া ঢেকুর ওঠে, জিআরডি বলে একটি রোগ হয়, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স, মানে আমাদের খাবার যেখানে জমা থাকে পাকস্থলী, তার উপরে ইসোফেগাস থাকে। তো আমাদের পাকস্থলীতে নরমালি অ্যাসিড থাকে, তো এই দুটোর মধ্যে মানে স্টমাক বা পাকস্থলী এবং ইসোফেগাসের মধ্যে একটা ভালভ থাকে। এবার কোনো কারণে সেই ভালভের ফাংশনিং ঠিক না থাকে, তাহলে এই পাকস্থলীর যে অ্যাসিড সেটা উপরের দিকে যাওয়ার প্রবণতা থাকে। তো সেটাকেই বলে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স। এবং সেইটার জন্য যে ব্যথা, সেই ব্যথাটা খুবই হার্টের ব্যথার মতো মিমিকার হিসেবে প্রেজেন্ট করতে পারে। কিন্তু সেই ক্ষেত্রেই আগে ঢেকুর ওঠা, চেওয়া ঢেকুর ওঠা, এইসব সিমটম গুলো আগে থেকে আছে কিনা বা সেই মুহূর্তে হচ্ছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। এবং কোনো কনফিউশন থাকলে আমাদের কনফিউশন দূর করার জন্য খারাপটা ভেবে নিয়ে এগোনো, যাতে আমাদের যেদিন হার্ট অ্যাটাক হচ্ছে সেটা যেন মিস না হয়। আমরা গ্যাসের ব্যথা করে পেশেন্টকে ফেলে রাখলে সেটা আলটিমেটলি যখন বড় আকার ধারণ করে, তখন আমাদেরও অনেক সময় কিছু করার থাকে না। রাইট। এরপরে আমাদের লাস্ট দুটো প্রশ্ন, একটা হচ্ছে হার্ট অ্যাটাকের কি কোনো টাইপ আছে বা তার কোনো প্রকারভেদ রয়েছে? হ্যাঁ, প্রকারভেদ তো রয়েছে। যেমন প্রথম কথা, মানে হার্ট অ্যাটাকের থেকে আমি আবারও বলছি, যেখান থেকে আমি শুরু করতে চাই, মানে করোনারি আর্টারি ডিজিজ, মানে করোনারি আর্টারির যে ডিজিজ, তার আমি অলরেডি প্রকারভেদ বলেছি, যে একটা সময় সাপেক্ষভাবে ডিজিজ প্রোগ্রেস করেছে, সেটা হচ্ছে ক্রনিক করোনারি সিনড্রোম, আর একটা হঠাৎ করে হয়েছে, দ্যাট ইজ অ্যাকিউট করোনারি সিনড্রোম। এই অ্যাকিউট করোনারি সিনড্রোমকে আমরা হার্ট অ্যাটাক বলি। এবার সেই হার্ট অ্যাটাকটা আমরা ইসিজির প্রকারভেদ অনুযায়ী দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্টেমি আর একটা হচ্ছে এনস্টেমি। স্টেমি মানে হচ্ছে ইসিজিতে এসটি বলে একটি সেগমেন্ট হয়, একটা ওয়েভ হয়, সেটা যদি উপরে ওঠে তাহলে সেটা স্টেমি বলে, এবং সেটা হচ্ছে 100% ব্লকের কারণেই হয়। ওকে, আচ্ছা আচ্ছা। এবং আরেকটি প্রকারভেদ হচ্ছে এনস্টেমি, সেটাও প্রায় মানে সমপরিমাণ এমার্জেন্সি বলেই মানে আমাদের সাধারণ মানুষের ধরা উচিত। তো সেই ক্ষেত্রে সেই ইসিজি পরিবর্তন নাও আসতে পারে। তাহলে ইসিজিতে যে পরিবর্তন দেখে আমরা হার্ট অ্যাটাক ডায়াগনোজ করি, সেটা প্রেজেন্স থাকতে অবশ্যই তার হার্ট অ্যাটাক আছে, কিন্তু সেটা যদি নাও থাকে, পেশেন্টের হার্ট অ্যাটাক থাকতে পারে। তো সেই জন্যই সেখানে প্রয়োজনীয়তা দ্বিতীয় একটি টেস্টে, যেটার নাম আমরা এখন অনেকেই শুনি, ট্রপ টি বা ট্রপ আই। ওকে, আচ্ছা। এই রক্ত পরীক্ষাটাকে আমরা মানে হার্টের যে ড্যামেজ হয়েছে, যে মানে হার্ট অ্যাটাক হওয়ার জন্য রক্ত চলাচল বন্ধ হওয়ার জন্য হার্টের মাসেলের যদি ড্যামেজ হয়, তাহলে সেখান থেকে একটা বিশেষ ধরনের এনজাইম বেরিয়ে আসে, সেই ট্রপ টি বা ট্রপ আই। সেইটা ডিটেক্ট করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হার্টের মাসেলের ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হিসেবে হয়তো হার্টের রক্ত চলাচল বন্ধ আছে। এর মাধ্যমে আমরা এনস্টেমি ডায়াগনোসিস করে থাকি। অবশ্যই পেশেন্টের সিমটম থাকতে হবে। রোগের লক্ষণই আমাদের প্রথম ধাপ বা প্রথম পদক্ষেপ। ওকে, ওকে। শেষ প্রশ্নে, যে হার্ট অ্যাটাক আর সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স রয়েছে? হ্যাঁ, মানে এটা একেবারেই মানে সত্যি কথা বলতে খুবই কমপ্লিটলি ডিফারেন্ট সেগমেন্ট। আমরা
মানে খুব কমন কিছু কথাবার্তা আমরা শুনতে পারি বা টার্মিনোলজি গুলো শুনতে পাই। দুটোই যেমন কিন্তু আমরা খুব কমন ভাবে এপর ওপর বলে থাকি। শুধু দুটো নয়, সঙ্গে আরেকটা আমি এখানে এড করতে চাই। সেটা হচ্ছে হার্ট অ্যাটাক, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট ফেলিওর এবং একটা আমাদের কমন ভাষ্যে হার্ট ব্লক। এই টার্মিনোলজি গুলো আমরা সবার মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ করে থাকি। এগুলোর মধ্যে কিছু সাটেল ডিফারেন্স আছে। মানে বৈজ্ঞানিক দিক থেকে তো অনেকটাই ডিফারেন্স আছে, সেটাতে আমি ঢোকার চেষ্টা করছি না। কিন্তু কমন লোকের ক্ষেত্রে যেটা বক্তব্য, হৃৎপিণ্ডের যে গতি আছে সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। ওকে, আচ্ছা। ওকে। তাহলে এই কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে একটা আল্টিমেট সিম্পটম যে পেশেন্টের হার্টটা বন্ধ হয়ে গেছে। এবার তার পেছনে অনেক রকম কারণ থাকতে পারে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে হার্ট অ্যাটাক হওয়া। আচ্ছা, ওকে। কিন্তু এছাড়াও ইলেকট্রিসিটির প্রবলেম, আমি যেটা বলছিলাম যে হার্টের ৩ টে ফাংশন, যে একটা হার্টের ৩ টে কম্পোনেন্ট যেটা আমাদের ফাংশনিং এর জন্য দরকার। একটা হার্টের ইলেকট্রিসিটি, একটা হার্টের নিজের পাম্পিং এবং হার্টের পাম্পিং মেইনটেইন করার জন্য হার্টের নিজের রক্ত প্রবাহ ঠিক থাকা। এর মধ্যে যে রক্ত প্রবাহ ঠিক রইল না, তার জন্য হার্ট অ্যাটাক হলো, যেটা নিয়ে আমরা আলোচনা করি। এবার সেই হার্ট অ্যাটাকের জন্য হার্ট পুরো স্ট্যান্ড স্টিল হয়ে যেতে পারে, হার্ট বন্ধ হয়ে যেতে পারে, তখন সেটা কার্ডিয়াক অ্যারেস্ট বলছি। হার্টের যে ইলেকট্রিসিটি নিজে জেনারেট করছে, সেই ইলেকট্রিসিটির অসুবিধার জন্য ইলেকট্রিক্যাল স্টর্ম তৈরি হতে পারে। আমরা বিভিন্ন ধরনের ট্যাকিকার্ডিয়ার নাম শুনি, তার মধ্যে ভিটি, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আছে। সেটার জন্য ইলেকট্রিসিটির অ্যাবনরমালিটির জন্য কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এছাড়া নন কার্ডিয়াক কজ, যেমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, একজন সিকেডি পেশেন্ট যার কিডনি অসুবিধা আছে, তার পটাশিয়ামের তারতম্যের জন্য বা ক্যালসিয়ামের তারতম্যের জন্য কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। ওকে, আচ্ছা। এছাড়াও কোনো পেশেন্ট যে সেপসিসে আছে, মানে যার খুব ইনফেকশন আছে, সেই সব এক্সট্রা কার্ডিয়াক কজের জন্য কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তো কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে হার্ট বন্ধ হয়ে যাওয়া। সেটার ভেরিয়াস কজ আছে, কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে হার্ট অ্যাটাক। আর যেটা হার্ট ফেলিওরের কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে হার্টের পাম্পিং কম থাকা। সেটাও হঠাৎ করে হতে পারে, সেক্ষেত্রে সেটাকে অ্যাকিউট হার্ট ফেলিওর বলে। আর আগের থেকে রোগ আছে বলে সেই পাম্পিং ধীরে ধীরে কমতে পারে, পেশেন্ট সিমটোমেটিক হতে পারে, পেশেন্ট ওষুধ খেয়ে কিছুটা স্টেবল থাকতে পারে, সেটার জন্য ক্রনিক হার্ট ফেলিওর পেশেন্ট। তো আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম ডক্টর রণব্রত সেন। আমি জানি আজকে আপনার এই ট্রাভেল রয়েছে এবং তার সত্ত্বেও আপনি সময় দিতে পেরেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। তো আমরা পরবর্তী সেশনে বাকি ডিটেইলস গুলো অনেক ডিটেইলে আমরা আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই। নমস্কার। নমস্কার। এই ছিল আজকের প্রথম পর্ব, যেখানে আমরা হার্ট অ্যাটাকের প্রাথমিক ধারণা এবং গুরুত্বপূর্ণ কিছু দিক সম্পর্কে জানলাম ডক্টর রণব্রত সেনের কাছ থেকে। কিন্তু এখানেই শেষ নয়। হার্ট অ্যাটাক, হৃৎপিণ্ডের যত্ন, জীবনধারা, ডায়েট, স্ট্রেস এবং আরো অনেক গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের আগামী পর্বগুলোতে। তাই চোখ রাখুন বাংলা হেলথ উইথ আইকিউরে। নিজের এবং প্রিয়জনের হৃদয় ভালো রাখতে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন আরো অনেককে সুস্থ পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।